আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে নতুন সরকার হতে যাচ্ছে। আমরা ধারণা করছি 2-1 দিনের মধ্যেই যে নতুন সংসদ সদস্যরা নির্বাচিত হলেন, তারা শপথ নেবেন, তারপর নতুন সরকার হবে। খুবই স্বাভাবিক প্রশ্ন হচ্ছে নতুন সরকারের চরিত্র কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত, তাদের সাথে বিরোধী দলের কেমন সম্পর্ক হওয়া উচিত, এবং বিরোধী দলেরও কেমন সম্পর্ক থাকা উচিত সরকারি দলের প্রতি, সেই সবগুলোই আমাদের আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো। এই অর্থে যে নির্বাচন এখন হচ্ছে, এটা একটি অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই নির্বাচন। 15 বছরের বহু মানুষ খুনের শিকার হয়েছে, গুণের শিকার হয়েছে, তারা জেলে গেছে, অত্যাচারিত হয়েছে। 3টি সাধারণ নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি। সেই প্রেক্ষাপটেই সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত, বিরোধী দল বা সরকারের সম্পর্ক কেমন থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। দেখেন, অনেকগুলো প্রশ্ন। আমি প্রথমে শুধু বলতে চাই, 24শে জুলাই জাতির মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি করেছে। এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে প্রায় 1400+ তরুণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রক্তের মধ্য দিয়ে। আজকে কথা বলতে পারছি, মানুষ গতকালকে 18 বছর পরে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে আরেকটি ফ্যাসিজম দেখার জন্য নয়, আরেকটি ব্যাংক লুটেরাদের সরকার দেখার জন্য নয়, আইনের শাসনবিহীন সরকার দেখার জন্য নয়, মিথ্যা মামলা, হামলা, গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি করার সরকার দেখার জন্য নয়। তেমনটি হবে সেটি আমি প্রত্যাশাও করি না। কারণ এই 24শে এসে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু গুণগত কিছু পরিবর্তন আমরা দেখেছি। নির্বাচনী দুটি বৃহৎ দল, আমি অভিনন্দন জানাতে চাচ্ছি জনাব তারেক রহমানকে এবং তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিপরিষদ গঠিত হতে যাচ্ছে, সেই মন্ত্রিপরিষদ তারেক রহমানের সহযোগী হিসেবে কাজ করবে রাষ্ট্রীয় পরিচালনা করার ক্ষেত্রে, এবং ওনার বিঘোষিত 31 দফা, তারপরে 8টি কর্মসূচি এবং 2030 ভিশন 2030 বাস্তবায়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে উনি দীর্ঘ 17 বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। ফিরে আসার পরে আমরা একজন পরিশীলিত রাজনীতিবিদকে দেখছি, পরিমার্জিত রাজনীতিবিদকে দেখছি, যিনি কথায়, আচরণে, নির্বাচনী ক্যাম্পেইনে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। অতএব সেই দক্ষ মানুষের সহযোগী যেন দক্ষ হয়, পরিশীলিত হয়, মার্জিত হয়, এরকম লোকজন মন্ত্রিসভায় আসবে এমনটি জাতি প্রত্যাশা করে। যদি জুলাইয়ের 24 আপনি আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যে সমস্ত সংস্কারগুলো দরকার, যে সংস্কারের জন্য দীর্ঘ আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য করতে হবে, আপনাকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে, এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমের যে কমিটি ফরমেশন, সেই কমিটি ফরমেশন যেন এফেক্টিভ হয় এবং সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় যেন সে সমস্ত কমিটির কাছে দায়বদ্ধ হয়, অ্যাকাউন্টেবিলিটি যেন তারা থাকে, তারা যেন অ্যাকাউন্টেবল হয়, এরকম সিস্টেম কিন্তু চায়। আপনি সরকারি দল এবং বিরোধী দলের ভূমিকার কথা বলছিলেন। দেখেন, গত 18টি বছর আমরা পার্লামেন্ট দেখেছি, কিন্তু পার্লামেন্টে সরকারি দল কোনটা আর বিরোধী দল কোনটা সেটা আমরা দেখিনি, সেই চরিত্রটা আমরা খুঁজে পাইনি। জাতীয় পার্টি বিরোধী দল, তাদের 2 জন মন্ত্রী, এরশাদ সাহেব ফ্ল্যাগ উড়িয়ে, মরহুম এরশাদ সাহেব বিশেষ দূত সরকারের। অতএব আমরা এই রাজনৈতিক চরিত্রটা পাইনি। কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির সবচেয়ে বড় যে সৌন্দর্য হলো যে বিরোধী দল সরকারের ওয়াচডগ হিসেবে কাজ করে। আমরা প্রত্যাশা করতে চাই যে বিরোধী দল, জামাত ইসলামের নেতৃত্বে যারা বিরোধী দল যাবে, তারা অন্তত এই ওয়াচডগের ভূমিকা পালন করবে। বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, বরং গঠনমূলক আলোচনা, গঠনমূলক সমালোচনা তারা করবে, এবং সরকারেরও বিরোধী দলকে স্কোপ দিতে হবে তাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা শোনা। বড় দায়িত্ব নিশ্চয় সরকারের, এবং যে সরকার হতে যাচ্ছে তার খুব বড় সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আমি সংসদের কথা বলছি, তার মানে তাদের ভূমিকাটা একটা প্রধান। সেইখানে আপনি কতটা আশাবাদী? দেখেন, আজকে একটা বক্তব্য শুনছিলাম, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে সবাই মনে করছে, বা যে এটিই হতে যাচ্ছে, জনাব তারেক রহমান। তিনি বলছেন যে গণতন্ত্র বা রাষ্ট্র সুশাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন পরাজিতরা বিজয়ীদের কাছে নিরাপদ থাকে। আমি সেটা বিশ্বাস করতে চাই যে তিনি এই নীতিটাই ঘোষণা করবেন, যে উনি ব্রুট মেজরিটি, বা যাকে আমরা ভূমিধস বিজয় যাকে বলি, সেই বিজয়ের মধ্য দিয়ে যে রাষ্ট্র ক্ষমতার যে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তারা সহনশীল হবে, তারা বিরোধী দলকে স্কোপ দেবে তাদের রাজনীতি করার। ঠিক একইভাবে আমি বিরোধী দলকেও বলতে চাই যে অন্তত সংসদে গালাগালির কোনো সংস্কৃতি তৈরি হবে না। গত 18 বছর একজন জিয়াউর রহমানকে নিয়ে
গালাগালি করা হয়েছে। আজকে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকে তুই তুকারি করে হুঙ্কার দেওয়া হয়েছে। আজকে 24-এর পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শাহবাগের মোড়ে যখন তুই তুকারি করা হয়, অসভ্য গালি দেওয়া হয় আমার তরুণ প্রজন্মের ছাত্রদের কাছ থেকে, তখন বলতে চাই এটি জুলাই চেতনা ছিল না, এটা জুলাই বাস্তবায়নের কোনো আকাঙ্ক্ষা ছিল না, বরং জুলাই চেতনার আকাঙ্ক্ষাটা ছিল বা বাস্তবায়নের আকাঙ্ক্ষা ছিল একটি শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করার। ছাত্ররা কখন বিস্ফোরিত হলো? যখন ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হলো, তুই তুকারি করা হলো। আজকে কেন আমরা শুনতে হয় যে রাখ তোর ফ্যামিলি কার্ড, এই জাতীয় শব্দ বোধহয় বলার রাজনীতি বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা। আমি সরকারি দল বিরোধী দল যারা হতে যাচ্ছে তারা দীর্ঘদিন মাঠে একসাথে ছিলেন, আন্দোলনে ছিলেন, সরকারে ছিলেন। আমি অনুরোধ করব, 18 বছর আমরা কথা বলার চেষ্টা করেছি যে আসুন সংকট আছে, আলোচনার টেবিলে বসুন, সমাধান করুন। আমি আজকেও বলবো যারা সরকারি দল সরকারি গঠন করতে যাচ্ছেন এবং যারা বিরোধী দল টেবিলে বসুন, সমাধান করুন। আমি আজকেও বলবো যারা সরকারি দল সরকারি গঠন করতে যাচ্ছেন এবং যারা বিরোধী দল, আপনারা যে কোনো সংকটে, যে কোনো সমস্যায়, যে কোনো দুর্যোগে পাশাপাশি বসুন, চায়ের টেবিলে বসুন, চা খান, গল্প করুন, সমাধান করুন। কারণ আপনারা ঐক্যবদ্ধ দুই দলই ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করার কথা চেয়েছিলেন। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে যেন আরেকটি কোনো ব্যক্তি যেন অশ্রাব্য গালি দিতে না পারে এবং কাউকে যেন কুরুচিপূর্ণ কোনো ভাষা প্রয়োগ করতে না পারে। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে বর্তমান সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে গণপরিষদ হিসেবে ভূমিকা পালন করতে হবে তাকে। এই সময়ের মধ্যে কিছু সংস্কারের যে প্রস্তাব করা হয়েছিল, যেটা হানা ভোট হয়েছিল, যেটা নিয়ে হলো, সেই অনুযায়ী তাকে কিছু সংস্কারের কাজ করতে হবে, যে সংস্কারগুলো জুলাই সনদে লিখিত করা হয়েছে এবং দলগুলো একমত হয়েছিল। এখন কি আপনার মনে হয় সেই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা হতে পারে? যেমন বিএনপির পক্ষ থেকে যখন তারা স্বাক্ষর করে জুলাই সনদ, তখন বলা হয়েছিল তারা বেশ কিছু নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত প্রদান করেছিল, কিন্তু যখন গণভোট হয় তখন কিন্তু সেই ভিন্ন মত বিষয়গুলোকে উল্লেখ করা হয়নি। আপনি কি মনে করেন এখানে কোনো সমস্যা তৈরি হতে পারে? দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, এটা নিয়ে বিরোধ তৈরি হবে কিনা তারপরেও বলা উচিত। আপনি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন, 5% মহিলা বা নারী নেত্রীকে আপনি পার্লামেন্টের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেবেন না, দেবেন। একটি দল তো সংসদ এই হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, মাঠে গাড়ি বের করে দিয়েছেন রাস্তাঘাটে, কিন্তু আপনারা তো 5% দেননি। তাহলে আপনি এটা হাঁ বলার আগেই তো আপনি ভঙ্গ করলেন স্বাক্ষর করার পরে। আরেকটি দল যারা 6টি আসন পেয়েছে, আমার তরুণ প্রজন্মরা, ওনারাও ক্যাম্পেইন করলেন হাঁ ভোটের পক্ষে, সংস্কার দরকার। ওনারা তো স্বাক্ষরই করেনি এখন পর্যন্ত। তারপর আমি আশাবাদী মানুষ, সংস্কার প্রয়োজন, বিচারাঙ্গনের সংস্কার প্রয়োজন, বিচারপতিদের নীতিমালা, নিয়োগের নীতিমালা থাকা দরকার। প্রশাসন মেধাবীদের প্রশাসন হবে, দলীয় বিবেচনায় কোনো নির্দিষ্ট দেশের, নির্দিষ্ট এলাকার, নির্দিষ্ট জেলার, নির্দিষ্ট থানার কোনো কর্তা ব্যক্তিরা সারা দেশ শাসন করবে না। প্রশাসন আইনের ভেতরে চলবে। একটা ছোট্ট কথা বলি, গত 18টা বছর আইন শৃঙ্খলা বাহিনীকে একেবারে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছে। সাংবিধানিকভাবে আমি আপনি রাষ্ট্রের মালিক, সেই মালিকানা ছিনতাই করা হয়েছিল। আমরা কালকে এই মালিকানা কিন্তু ফিরে পাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, জনগণ কিন্তু তাদের রায় দিতে ভুল করেন। আমি শুধু এতটুকু বলবো, এই জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখে সংস্কারগুলো দরকার। এটা তো প্রমাণিত, নিশ্চয়ই সংস্কার, এটা প্রমাণিত যে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় এবং ভবিষ্যতেও হবে এমনটি আমি মনে করি না। তাহলে এই সংস্কারটা সংবিধানের অংশ হওয়া অপরিহার্য, সংশোধন করতে হবে আপনাকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্যহীনতা সংস্কার করতে হবে, একেবারেই করতে হবে। নিয়োগে স্বচ্ছতা করতে হবে। ব্যাংকে লোন নিয়ে টাকা পরিশোধ না করার যে সংস্কৃতি চালু হয়েছে, সংস্কার করতে হবে। আপনি ব্যাংকিং সংস্কার কমিশন করার মধ্য দিয়ে। সবচেয়ে বড় কথা, আমি একজন শিক্ষক, সেই শিক্ষকের এতগুলা সংস্কারের জন্য আমরা কথা বললাম, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠিত হলো না। আমার দেশের শিক্ষার মান নিচের দিকে। শিক্ষা বাজেটের কথা যদি বলি, খুবই হতাশাজনক। গবেষণা নেই, শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষক নাই, ছাত্র আছে, ক্লাসরুম নেই, এরকম অজস্র প্রতিষ্ঠান। এবং আমার দেশে হরেক রকমের শিক্ষা ব্যবস্থা, ক্যাডেট কলেজ, কালিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, বিভিন্ন রকমের মানে মাদ্রাসা। আবার একইভাবে যদি আমি জেনারেল শিক্ষার কথাই বলি, আপনি কারিগরি শিক্ষা আছে,
তারপরে সায়েন্সের শিক্ষা আছে। আমি কোন শিক্ষাকে ছোট করতে চাই না, আমি শুধু বলি শিক্ষা যেন কর্মসংস্থান তৈরি করার হাতিয়ার হয়, শিক্ষা যেন বেকার তৈরি করার কোনো উপলক্ষ না হয়। এই জন্য নতুন সরকার অনেকেই বলেন, আপনার মতো যারা শিক্ষাবিদ আছেন অনেকেই বলেন যে অনেক কমিশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, কিন্তু শিক্ষা কমিশন হয়নি। তাহলে কি নতুন সরকারের কাছে আপনারা শিক্ষা বিষয়ক একটা কমিশন আশাই করতে পারেন? দেখেন, অলরেডি যে দলটি ক্ষমতায় যাচ্ছে তারা শিক্ষা নিয়ে কিন্তু সুস্পষ্ট কিছু কর্মসূচি ঘোষণা করেছে। যেমন ওয়ান ট্যাব ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্যাব ওয়ান টিচার, তারপরে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, তারপরে হলো যে ওই যে আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা যে আবার নতুন করে ভাষা জানা না জানার কারণে আমরা বিদেশে গেলে যে কর্মসংস্থান রেমিটেন্স সেখানে আমরা কম পাই অন্য দেশের তুলনায়, সে ব্যাপারে কর্মসূচি। এবং সবচেয়ে বিএনপির যে ভালো একটি দিক, যে আপনি নিজে জানেন যে একটা গাছের যদি পরিচর্যা করা না যায় সেই গাছটা কিন্তু ভালো ফল দেয় না। তা আপনি যদি উন্নত শিক্ষা ব্যবস্থা যদি চান, আমার সন্তানদেরকে যদি কর্মমুখী করে গড়ে তুলতে চান, তো প্রাইমারি শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। সেই প্রাইমারি শিক্ষার দিকে কিন্তু গুরুত্ব দিয়েছেন জনাব তারেক রহমান তার ঘোষিত এই কর্মসূচির মধ্য দিয়ে। দেখেন, দুঃখজনক হলেও সত্য যে 54 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত একটি সার্বজনীন শিক্ষানীতি আমরা পাইনি। কখনো জিপিএ 5, কখনো মূল্যায়ন পদ্ধতি, কখনো খিচুড়ি রান্না করা, কখনো আলু ভাজা। এবং আরেকটি কথা হলো, আপনি শিক্ষকদেরকে অভুক্ত রেখে শিক্ষকদেরকে তাদের চাহিদা পূরণের মতো রেমুনার স্যালারি না দিয়ে আপনি তাদের কাছ থেকে ভালো মানের শিক্ষা পাবেন, এটি আশা করা যায় না। একজন প্রাইমারি শিক্ষক, তিনি সহকারী শিক্ষক হিসাবে কর্মজীবনে যোগদান করছেন, রিটায়ারমেন্টে যাচ্ছেন সহকারী শিক্ষক হিসাবে, তার কাছে আপনি মানসম্মত শিক্ষা আশা করবেন, এটা রাষ্ট্রের চাওয়াটা খুব যৌক্তিক চাওয়া হবে না। সেই জায়গায় তো বিএনপি তাদের এই প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যে গুরুত্ব দেবেন মর্মে ঘোষণা করেছেন, সেটি বিএনপি বাস্তবায়ন করবে, এটা বোধহয় আমি একজন শিক্ষক হিসেবে এটা প্রত্যাশা করতেই পারেন। আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাইবো যে আসলে এই গণ অভ্যুত্থানের পেছনে মূল কারণ কি? মূল কারণ যদি অনেকে বলে থাকেন যে যেহেতু বৈধভাবে সরকার পরিবর্তনের কোনো বৈধ উপায় ছিল না, তা এই কারণেই কিন্তু এই কাজটা হয়েছে। বিষয়টা শুধু ওইটুকু নয়, গত 17-18 বছর যদি দেখি, মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ ছিল, মানুষ কথা বলতে পারতো না, কথা বললেই মামলা। আমি একজন শিক্ষক, আমি নিজের এলাকায় থাকি না, থাকি রাজশাহীতে, আমার বিরুদ্ধে 7টি মামলা। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলতে পারি, প্রফেসর তাজমেরি এস ইসলাম, প্রফেসর মোর্শেদ হাসান খান সহ অনেক শিক্ষক, এবং ওই আমাদের মন্ত্রী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম, ওনার মিসেস, এরকম গায়েবী মামলা দিয়ে অনেক মানুষকে আমরা আশা করব নতুন সরকার এই বিষয়গুলো ব্যবস্থা নেবে যাতে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত হয় অন্যান্য দাবির প্রেক্ষিতে। জনাব মোহাম্মদ হাসনাত আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।